नमस्कार केमन आছেন सबाई आशा करी भालो आছেন सुस्थ आছেন सोमा ভিলেজ लाइफस्टाइले आमी सोमा आबारो एक नतून ब्लग निये चले एसेछि और एटा छिलो मंगलबार दिनेर ब्लग और एखन बाजे सकाल 9टा एखन थेकेई ब्लगटा शुरू करछि। सकाले उठे बासी काज शेष करे स्नान करे रान्ना करते चले एसेछि कारण छेले खेये जाबे ताई ताड़ाताड़ी रान्नाटा बसिए देब। আর আজকে করব মাছের টক। এটা পুকুরের মাছ, আমাদের বাড়িতে পুকুর যে আছে সেটা 6 ভাগের পুকুর, সেই পুকুরে মাছ ধরা হয়েছিল সকালবেলা, ওই মাছই। আর আজকে মাছ কেনা হয়নি। আজকে এই মাছের টক হবে আর চচ্চড়ি হবে আর গিমে শাকের ভাজা হবে, এই কয়েকটাই রান্না হবে। মাছগুলো কেটে ভাগ হয়ে গেছে, যেহেতু বললাম যে 6 ভাগের পুকুর, তার জন্য মানে প্রত্যেকজনকে ভাগ করে দেওয়া হয়। আর আমরা পাই 1 ভাগের হাফ ভাগ, এইভাবেই ভাগ হয়। মানে যার যেমন পুকুরে জায়গা আছে সেইভাবেই মাছ পায় আর সেইভাবেই মাছ ছাড়া হয়, মানে পয়সাটা হিসেব করে সেইভাবেই নেওয়া হয়। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম। তারপর মাছটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। আর কিছুটা মাছ ফ্রিজে তুলে রেখে দিয়েছি, কারণ এখন 4 পিস মাছ রান্না করব আর মাথা নিয়ে 5 পিস। যেহেতু খেতে আমাদের 4 জন, মাথাটা শ্বশুরমশাইকে দিয়ে দেবো কারণ উনি মাছের মাথা খেতে ভালোবাসেন। তারপর ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এখানে পুঁই ডাঁটা, আলু, বেগুন, শিম সব একসঙ্গে কেটে তারপর ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি আর মাছের তেল যে বেরিয়েছিল সেই তেল দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর সর্ষে বাটার জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর শুকনো শুকনো হলে নামিয়ে নেব। চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর টকটা বসাবো। টক বসানোর জন্য তো মাছটা ভেজেই নিয়েছি। আর মাছের টকটাতে ওলকপি দেব। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সবজিটাকে। আমরা কিন্তু ওলকপি বলে থাকি, আবার অনেক ভিডিওতে আমি দেখেছি এটাকে শালগম বলে। তো আমরা জন্ম থেকে এটাকে ওলকপি বলে এসেছি, তার জন্য সেটাই বললাম। টক বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে ওলকপিগুলো দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম। তারপর হালকা ভেজে নেব। আর এই টকটা না মেদিনীপুরের মানুষের খেতে খুব ভালোবাসে। আর আমাদের বাড়িতে কিন্তু প্রায়শই টক হয়, দুপুরবেলা হলে প্রায়শই টক হয়। আর রাতের সময় তো রুটি হয় এখন, আগে যখন রুটি হতো না তখন মাছের ঝোল হতো বা ঝাল হতো। রাতে কিন্তু আবার টকটা খায় না। আর আমাদের পাশাপাশিও দেখেছি সবাই দুপুরবেলা টক খেতেই বেশি পছন্দ করে। এমনি কোনো অনুষ্ঠান হলেও খাওয়া দাওয়ার পর, মানে একদিন অনুষ্ঠান হলো যেদিন খাওয়া দাওয়া হয়ে গেল তারপরের দিন কিন্তু আবার টক ভাত খায় সবাই। এভাবেই আমাদের মানে মেদিনীপুরের জন্য বিখ্যাত হয়ে গেছে এই মাছের টক। এটা আমচুর দিয়ে, তেঁতুল দিয়ে, লেবু দিয়ে, চালতা দিয়ে অনেকেই অনেকভাবে করে থাকে টকটা। ছেলেকে একটা মাছ ভেজে দিয়েছিলাম, তখন খেয়ে চলে গেছিলো। তারপর এখন টিফিনের সময় এসছে, শ্বশুর শাশুড়ির খাওয়া হয়ে গেছে, তারপর আমরাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে তারপর বাকি কাজগুলো, বিকেলের কাজগুলো শেষ করে চলে এসেছি দোকানে। আবার দোকান থেকে বাড়িও চলে এলাম। আজকে বাজার ছিল, একটুখানি চপ নিয়ে এসেছি, একটু চপ মুড়ি মাখাবো। খুব খিদেও পেয়েছে, সেই জন্য আগে খেয়ে নিই, তারপর গিয়ে রান্নাবান্না করবো আবার রাতে। চপ মুড়িটা আমি এমনি খাবো বলেছিলাম, যে এমনি পেঁয়াজটা কেটে নিই আর চপ দিয়ে খেয়ে নেব, কিন্তু ছেলে বললো যে না মাখিয়ে দাও, চপ মুড়ি মাখানো খাবো। তারপর চপ মুড়ি মাখিয়ে মা ছেলে খেলাম। আর আমাকে আলুর চপ খেতে খুব ভালো লাগে। আমি বেগুনির থেকে, পেঁয়াজের থেকে আলুর চপটা খেতে বেশি ভালোবাসি। সেই জন্য মাঝে সাঝে আলুর চপ নিয়ে আসি। তো বাইরের তেলটা আমি অ্যাভয়েড করতে চাই, কিন্তু মাঝে মাঝে একটু বাইরের খাবার খাই। কারণ আমি যে তেলটা খাই সেই তেলটা খাওয়ার পর থেকে আমি যেহেতু সুস্থ আছি, সেই জন্য বাইরের তেলগুলো, আমি তেল মশলা খুব একটা খেতে পছন্দ করি না বা খাইও না। এখন চেষ্টা করি যাতে অ্যাভয়েড করা যায়। মা ছেলে মুড়ি খেয়ে নিলাম, তারপর রান্না করতে চলে এসেছি। আর আজকে বাজার বার, এমনিতেই একটু দেরি হয়ে গেছে।
আসতে, সেই জন্য ওকে আর পড়াতে টাইম হয়নি। আমি একটুখানি খেয়ে নিয়ে রান্না করে তারপর ওর পড়াটা দেখব। এখন প্রায় 8:30 মতো বাজে। রান্নাটা করে নেব, রুটি আর এই ঢ্যাঁড়সের তরকারি হবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য হলে ভালো লেগে থাকে, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি আগের থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, ঢ্যাঁড়সটা অবশ্য ধুয়ে নিয়ে তারপর কেটেছি। তারপর ঢ্যাঁড়স কেটে কিন্তু ধুলে অনেক সময় জল ফেটে যায় তরকারিতে, খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ঢ্যাঁড়সটা ধুয়ে নিয়ে তারপর কেটেছি। তারপর ঢ্যাঁড়সের তরকারিটা করার জন্য কড়াইতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নিয়েছি। তারপর ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর ওটা ভাজতে ভাজতে আমি এই পাশে রুটিটাও বেলে নিলাম। আমাদের গ্রামের বউয়ের না এইভাবে একসঙ্গে দুটো ম্যানেজ করতে পারে। আবার বিশেষ করে পাতা জাল দিলে এক হাতে কিন্তু পাতাটা ঠেলতে হয়, তবে কিন্তু উনুনটা জ্বলে, না হলে কিন্তু উনুনটা জ্বলবে না। গ্যাসে কি হয়, দুটো জিনিস জ্বলতে থাকে, তাকে আগুন মানে তার সঙ্গে সঙ্গে যে আগুনটা দিতে হয় সেরকম না। গ্যাস জ্বালিয়ে দিলাম, তারপর আমরা দু হাতে করলাম, ঠিক আছে। কিন্তু মাটির উনুনে এইভাবে পাতা যখন জাল দিতে হয় তখন কিন্তু আমাদেরকে এক হাতে পাতাও ঠেলতে হয়, এক হাতে রান্নাও করছি, আবার এক পাশে রুটিও করছি। তারপর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যেতে ওর মধ্যে আমি টমেটো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আবার সর্ষে বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর ওপাশে তরকারিটা ওপাশে তুলে দিয়েছি আর রুটিটা সামনের দিকে নিয়ে নিয়েছি। উনুনে রুটি আর তরকারি করে নেব, তারপর ছেলেকে পড়াবো। রুটি করা হয়ে গেছে, এবার রুটিগুলো ধুয়ে দেব শ্বশুরমশাইয়ের জন্য। 4 পিস রুটি ভালো করে ধুয়ে আবার শুকিয়ে দিতে হবে, তারপর তিনি খাবেন শুকিয়ে গেলে। রুটিটা ধুয়ে শুকিয়ে দিয়ে ছেলেকে একটু পরিয়ে নেব। ওর পড়াগুলো একটু ধরে নিয়ে তারপর শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দেব, তারপর আমরাও খেয়ে নেব। রুটিটা ভিজিয়ে দিয়ে ছেলেকে একটু পড়াচ্ছিলাম, তারপরে এসে বাসনগুলো আর শ্বশুর শাশুড়িকে তার আগে খেতে দিয়ে দিয়েছি, তারপর বাসনগুলো মাজতে এসেছি। তারপর বাসনগুলো মাজা হয়ে গেলে উনুনটায় নেতা দেব। আর শ্বশুর শাশুড়িরও প্রায় খাওয়া হয়ে গেছে। তারপর ওনাদের বাসনগুলো নিয়ে এসে মেজে তারপর আমরা খেতে বসবো। ছেলেকে দুধ রুটি দিয়ে দেব, ও দুধ রুটি দিয়ে খাবে। আর শাশুড়িও ঢ্যাঁড়সের তরকারি দিয়ে খাবে না বললো, উনিও বললেন যে দুধ দিয়ে খাবেন, তো ওনার জন্য দুধ রুটি আর আমি ওই তরকারি দিয়ে খেয়ে নেব। তারপর উনুনটা নাতা দিতে চলে এসেছি, উনুনটা নাতা দিয়ে দেব। এটা কিন্তু আমি রোজ রাত্রেই কাজগুলো শেষ করে রাখি, তার জন্য কিন্তু সকালবেলায় আমার অতটা খাটনি হয় না। রাতের বেলা যদি আমি উনুনটা নেতা দিয়ে তারপর বাসনগুলো মেজে রেখে দিই না, আমার অনেক কাজের সুবিধা হয়। আর বাইরে কালো উনুন ফেলতে নেই, এটা আমার শাশুড়ি প্রথম থেকেই বলেছে। সেই জন্য আমি যখনই বাইরে রান্না করি না কেন, আর এমনিতেও আমি রান্না করলে কালো উনুন কখনো ফেলে রাখি না। আমি রান্না করার পরেই উনুনটা নেতা দিয়ে দিই। আমার নেতা দেওয়া কাজ শেষ হয়ে গেছে। তারপর ছেলেকে রুটিটা খেতে দিয়ে দেবো। আমার কাজ বাজ শেষ মোটামুটি, এবার আমরাও খেয়ে শুয়ে পড়বো। আর আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।